মায়া নামের এক মেয়ে একের পর এক ছেলেকে বোকা বানিয়ে বিয়ে করতে থাকে, আর সুযোগ বুঝে বাসর রাতেই সে তাদের কোটি কোটি টাকার গয়না নিয়ে হাওয়া হয়ে যায়। মায়াবী রূপের আড়ালে এই কনেটা আসলে কে, আর কিভাবেই বা সে পুলিশকে ফাঁকি দিয়ে একের পর এক বিয়ে করে সবাইকে ধোকা দিয়ে যাচ্ছে? পুলিশ কি পারবে এই দুর্ধর্ষ চোরকে খুঁজে বের করতে, নাকি এই চোরের পিছনে ছুটতে গিয়ে নিজেরাই হিমশিম খাবে? সেটাই দেখবো আজকের গল্প লুটেরি দুলহানে। শুরুতেই আমাদের ভোপাল নামের একটা শহর দেখানো হয়, যেখানে রেডিওতে ভোপাল শহরের মানুষদের সাবধান করা হচ্ছিল যে শহরে আজকাল একজন নকল বউ ঘুরে বেড়াচ্ছে, যে বিয়ে করার নাম করে মানুষের ঘরে ঢুকে যায় আর মানুষের বিভিন্ন ধরনের গয়না টাকা পয়সা চুরি করে নিয়ে চলে যায়। তাই এরকম সন্দেহজনক কোনো মেয়ে দেখলে তাড়াতাড়ি যেন পুলিশ স্টেশনে এসে জানিয়ে দেওয়া হয়। এরপর আমাদের একটা পুলিশ স্টেশনের দৃশ্য দেখানো হয়, যেখানে সন্ধ্যা নামের একজন ইন্সপেক্টরকে দেখা যায়। সন্ধ্যা দুইজন অপরাধীকে জিজ্ঞাসাবাদ করছিল, কারণ তারা মেয়েদের বিরক্ত করেছে। সন্ধ্যা একটা ছেলেকে বলে, তুমি তো মেয়েদের খুব বিরক্ত করো, তাহলে একবার আমাকে বিরক্ত করে দেখাও দেখি। ছেলেটা তখন কান্না করতে করতে বলে, আমি ভুল করেছি, আমি এরকম কাজ আর কখনোই করব না, আমাকে মাফ করে দিন। তখন দেখা যায় পাশে বসে থাকা ছেলেটা সন্ধ্যার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে সন্ধ্যা এবার সেই ছেলেটার কাছে যায় আর তাকে সন্ধ্যা নিজে বিরক্ত করতে থাকে, যেটা দেখে ছেলেটা ভীষণ ভয় পেয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদের একটা পরিবারকে দেখানো হয়। তাদের সাথে আজকে তাদের প্রতিবেশীরা দেখা করতে এসেছে। তখন সেই মহিলা তার বৌমাকে চা নিয়ে আসতে বলে। তাদের বৌমাও বেশ সুন্দর করে চা বানিয়ে আনে। তার নাম লতা। লতাকে দেখে তাদের প্রতিবেশী খুব ইমপ্রেসড হয়, কারণ সে খুব সংস্কারী একজন মেয়ে। তাদের প্রতিবেশী লতাকে বলে, আমি তোমাকে কোথাও একটা দেখেছি। কিন্তু লতা বলে, আন্টি আমি তো জানি না আপনি আমাকে কোথায় দেখেছেন। তখনই লতা তাকে চা দিতে যায়, কিন্তু ভুল করে সে মহিলার শাড়িতে চা ফেলে দেয়। লতা তখন তার থেকে অনেক ক্ষমা চায়। এরপর তাকে ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুমে গিয়ে লতা দরজা বন্ধ করে সেই মহিলার মুখ চেপে ধরে বলে, অনেক কিউরিয়াসিটি তোমার আমাকে নিয়ে, তাই না? আমাকে কোথায় দেখেছো আর কিভাবে দেখেছো এই সব কিছু জানতে চাও, তাই তো? ঠিক আছে, আমি তোমাকে বলবো যে তুমি আমাকে কোথায় দেখেছো। এই সবে তো মহিলাটা ভীষণ ভয় পেতে থাকে আর বলতে থাকে, তুমি কি বলতে চাইছো? এমন করছো কেন? লতা তখন বলে, আমি বলতে চাইছি তুমি আমাদের প্রতিবেশী, তাই প্রতিবেশীর মতোই থাকো। যদি এর বেশি কিছু করতে যাও না, তাহলে তোমার যেই মেয়েটা আছে যে সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, আমি পুরো শহরে তার পোস্টার লাগিয়ে দিব, বুঝতে পারলে? এরপরে আমাদেরকে সন্ধ্যাকে দেখানো হয়। সন্ধ্যা তার পুলিশ স্টেশনে আছে। তখনই তার কাছে জিতেন্দ্র নামের একটা ছেলে আর তার মা চলে আসে। সন্ধ্যা তাদেরকে সমস্যার কথা বলতে বলে। জিতেন্দ্র বলে, আসলে আমার স্ত্রী শোভা 4 দিন ধরে নিখোঁজ, তাকে কোথাও পাচ্ছি না, আর আমাদের সকল টাকা পয়সা জুয়েলারি সবকিছু গায়েব হয়ে গেছে। সন্ধ্যা তখন জিতেন্দ্রকে জিজ্ঞেস করে, তো তুমি কি তোমার স্ত্রীকে মারতে? সেই মহিলা বলতে থাকে, আপনি কি বলছেন ম্যাডাম? 1 সপ্তাহ হলো আমার ছেলের বিয়ে হয়েছে, এর মধ্যে সে গায়ে হাত তুলবে কেন? সন্ধ্যা তখন তাদের জিজ্ঞেস করে, তাহলে আপনাদের কাছে কোনো ছবি আছে মেয়েটার? জিতেন্দ্র তখন তার ওয়ালেট বের করে ছবি দেখাতে চায়, কিন্তু তখনই সে খেয়াল করে তার কাছে শোভার যে একটা ছবি ছিল সেটাও নেই। জিতেন্দ্র তখন সন্ধ্যাকে বলে, আমার কাছে তার একটাই ছবি ছিল, কিন্তু এখন তো সেটাও নেই, আমি বুঝতে পারছি না কখন হারিয়ে গেছে। সন্ধ্যা বলে, তুমি একটা বিয়ে করেছো, কিন্তু তোমার স্ত্রীর ছবি তোমার কাছে নেই, তুমি কি তোমার স্ত্রীকে ভালোবাসতে না? জিতেন্দ্রর মা বলে, আমার ছেলে লাভ ম্যারেজ করেছে, ভালোবাসবে না কেন? এসব শুনে সন্ধ্যা বলতে থাকে, আচ্ছা তাহলে আপনারা কি নিয়ে কেস করতে চান? আপনাদের বউ হারিয়ে গেছে নাকি টাকা পয়সা হারিয়ে গেছে, কোনটা? জিতেন্দ্র বলে, আমার স্ত্রী হারিয়ে গেছে, আর তার মা বলে আমাদের টাকা পয়সা হারিয়ে গেছে। সন্ধ্যা তখন তাদের এইসব কথাতে বেশ বিরক্ত হয় আর বলে, আপনাদের কাছে যদি কোনো পয়সা থাকে তাহলে টস করে দেখুন তো আপনারা কি নিয়ে কেস করতে চাচ্ছেন। যাকে এরপরই দেখা যায় সন্ধ্যা তার বাড়িতে ছিল। তার মা তখন তাকে বলে, তোমার জন্য সম্বন্ধ এসেছিল, কিন্তু তারা মানা করে দিয়েছে, কারণ তুমি নাকি তাদেরকে কিছু প্রশ্ন করেছো। তারা বলেছে তাদের এমন মেয়ে চাই যে তাদের পরিবার সামলাবে, তারা কোনো পুলিশ মেয়েকে তাদের বাড়ির বউ বানাবে না। কিন্তু সন্ধ্যা তার মায়ের কথায় কোনো কানই দিচ্ছিল না, সে তো নিজের কথা বলেই যাচ্ছিল। এটা দেখে সন্ধ্যার মা খুব বিরক্ত হয়। সে সন্ধ্যাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের লতার হাজবেন্ড রাজেশকে দেখানো হয়। রাজেশ লতাকে খুব ভালোবাসে। সে লতাকে তাদের হানিমুনে যাওয়ারও কথা বলে, কিন্তু লতা বলে এখন না, আরো 2 দিন পর। লতা এরপর রাজেশকে বলে তার স্বর্ণ গয়না এসব কিছুই চাই না, শুধুমাত্র রাজেশকেই চাই। এই কথা শুনে রাজেশ তো খুব খুশি হয়ে যায়। এর পরদিন সকালবেলা দেখা যায় সন্ধ্যার কাছে জিতেন্দ্র আর তার মা আসে। জিতেন্দ্রকে দেখে খুব খুশি মনে হচ্ছিল, তাই সন্ধ্যা তাকে জিজ্ঞেস করে, তোমার বউকে তুমি ফেরত পেয়ে গেছো? জিতেন্দ্র বলে, না,
কিন্তু আমি আপনার জন্য আমার পুরো বিয়ের অ্যালবাম নিয়ে এসেছি, আমার স্ত্রীর ছবি খোঁজার জন্য। এই কথা শুনে সন্ধ্যা খুশি হয়ে যায় আর বলে তার মানে কোথাও না কোথাও তার ছবি তো থাকবেই থাকবে। কিন্তু জিতেন্দ্র জানায় আমি পুরো অ্যালবাম দেখেছি, কোথাও তার ছবি নেই, মানে আমাদের জিনিসপত্রের সাথে সে নিজের ছবিও চুরি করে নিয়ে গেছে। সন্ধ্যা তখন জিজ্ঞেস করে তো তোমার কাছে সবার পরিবারের নাম্বার নেই? জিতেন্দ্র বলে আছে তো, কিন্তু তারা ফোন রিসিভ করছে না। সন্ধ্যা তখন জিজ্ঞেস করে ছবির ফটোগ্রাফার কে ছিল? এরপর তারা সবাই সেই ফটোগ্রাফারের দোকানে যায়, কিন্তু ফটোগ্রাফার বলে ওই সপ্তাহে আরো একটা বিয়ে ছিল, তাই আমার ছবির ব্যাপারে তেমন কিছু একটা মনে নেই, কিন্তু আমাদের এক্সট্রা ফাইলে থাকতে পারে সেসব। এই বলে সে খুঁজতে থাকে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায়, তারপরেও ফটোগ্রাফার কোনো ছবি পায় না। সন্ধ্যা তখন তাকে বলে আমি যদি তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাই তাহলে হয়তো তুমি ছবি খুঁজে পাবে, তাই না? ফটোগ্রাফার বলে আমরা ক্লায়েন্টদের বলে দেই যে যদি আপনাদের ছবি হারিয়ে যায় তাহলে 1 মাসের মধ্যে আমাদের থেকে সংগ্রহ করে নেবেন। 1 মাস পর আমাদের এখানের ছবিগুলো অটোমেটিক ডিলিট হয়ে যায়। আর এই স্যারের বিয়ের পরের দিন একজন কাকা এসে ওনাদের ছবি সিডি করে নিয়ে গেছেন। এরপর আমাদের লতাকে দেখানো হয়। লতা তার শাশুড়ির জন্য নিজের কামাই থেকে একটা কানের দুল নিয়ে আসে, যেটা দেখে তার শাশুড়ি খুব ইমোশনাল হয়ে যায় আর বলে তুমি হয়তো আগের জন্মে আমার মেয়ে ছিলে, তাই তো তুমি আমার এত খেয়াল রাখো। এরপর লতা তার হাজবেন্ড রাজেশকে ফোন দেয় আর তাদের হানিমুনে যাওয়ার ব্যবস্থা করতে বলে। এই কথা শুনে রাজেশ খুব খুশি হয়ে যায়। অন্যদিকে আমাদের সন্ধ্যাকে দেখানো হয় যে জিতেন্দ্রর সাথে শোভার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সেখানে তো তালা মারা। সন্ধ্যা তখন একজন লোককে জিজ্ঞেস করলে সেই লোক বলে জানি না তো তাদের ব্যাপারে, তারা 20 দিন আগে এখানে এসেছিল, হয়তো কারো বিয়ে ছিল, এই 4-5 দিন হলো তারা এখান থেকে চলে গেছে। সন্ধ্যা তখন লোকটাকে জিজ্ঞেস করে এই বাড়িটা কার? লোকটা জানায় রামাকান্ত নামের একজনের। এরপরই সন্ধ্যা জিতেন্দ্রকে বলে আমার মনে হচ্ছে এটা কোনো চক্রের কাজ হতে পারে, একটা কাজ করো, তোমরা যেখান থেকে বিয়ের আংটি বানিয়েছো আমাকে সেই দোকানে নিয়ে চলো। তো এরপর আমাদের লতাকে দেখানো হয় যে রাজেশকে ফোন দিয়ে কিছু হোটেলের ব্যাপারে বলে যেখানে তারা হানিমুন করতে যাবে, তবে সেই হোটেলগুলোর রুমের দাম অনেক বেশি, তাই লতা কিছু বলছিল না। কিন্তু রাজেশ তাকে বলে আমি আমার অ্যাকাউন্ট থেকে অনেকগুলো ক্যাশ আলমারিতে বের করে রেখেছি যেখানে স্বর্ণ গয়নাও আছে। এই কথা শুনে লতা বেশ খুশি হয়ে যায়, কিন্তু এরপর সে রাজেশের ব্যাংক অ্যাকাউন্টের কথা জানতে চায়। রাজেশও তখন নির্দ্বিধায় তার ব্যাংকের অ্যাকাউন্ট পাসওয়ার্ড সবকিছু লতাকে বলে দেয়। এটা শুনে লতা খুব খুশি হয়। এদিকে আমাদের সন্ধ্যাকে দেখানো হয় যে সেই জুয়েলারির দোকানে যায়, তাদের সিসিটিভি ফুটেজ দেখে, কিন্তু একটা সিসিটিভি ফুটেজেও শোভার মুখ দেখা যাচ্ছিল না। সন্ধ্যা বলতে থাকে এই মেয়েটা খুব চালাক, সে আগে এসে সব সিসি ক্যামেরা দেখে গিয়েছিল, তারপর এখানে এসেছে। অন্যদিকে আমাদের রাজেশকে দেখানো হয়। রাজেশ সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে লতা তার পাশে নেই। সে তখন লতাকে ডাকতে থাকে, তখনই রাজেশের মা তাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আসতে বলে। রাজেশ সেখানে গেলে তার মা বলে তোমার স্ত্রী আমার সবকিছু নিয়ে পালিয়ে গেছে, আমার হাতের চুড়ি, কানের দুল, স্বর্ণ গয়না, টাকা পয়সা যা কিছু ছিল সবকিছু নিয়ে এসে চলে গেছে। রাজেশ তো কোনো মতেই বিশ্বাস করছিল না, তাই সে লতার ফোনে ফোন দেয়, কিন্তু দেখা যায় লতার নাম্বারটাও বন্ধ। তখনই রাজেশের ফোনে মেসেজ আসে যে তার ব্যাংক থেকে 12 লাখ টাকা উঠানো হয়েছে। এটা দেখে তো এবার রাজেশের মাথায় হাত। অন্যদিকে আমাদের সন্ধ্যাকে দেখানো হয় যে এখনো শোভার মুখ দেখার চেষ্টা করছিল। তখনই পুলিশ বলে আমাদের এখানে আরো একটা কেস এসেছে, বিয়ের 1 সপ্তাহ পরে স্ত্রী স্বর্ণ গয়না, টাকা পয়সা সবকিছু নিয়ে পালিয়ে গেছে। এই কথা শুনে সন্ধ্যা অবাক হয়ে যায়। এরপরই দেখা যায় সে দিনরাত এক করে শোভাকে খোঁজার চেষ্টা করে। অন্যদিকে লতা এদিকে ওদিকে পালাতে থাকে, কারণ সে বুঝে গেছে এখন তার পেছনে পুলিশ পড়েছে। এরপর আমাদের নিথার নামের একটা নতুন চরিত্রের সাথে দেখা করানো হয়, যে এলাকার লোকাল ডন ছিল। নিথার এমন একটা মানুষ যে ধোকা দেওয়া একেবারেই পছন্দ করে না, কেউ যদি তাকে ধোকা দেয় তখন সে সেটা সহ্য করতে পারে না। এদিকে আমরা দেখি সন্ধ্যার বিয়ে হয়ে গেছে, সে এখন তার বরের সাথে আছে। তার বর তাকে কিস করতে যাবে, তখনই সন্ধ্যার ঘুম ভেঙে যায়, মানে বেচারি এতক্ষণ স্বপ্ন দেখছিল। যাক, এরপর আমাদের আবারও নিথারকে দেখানো হয়। নিথারের সামনে একটা লোক বসেছিল। লোকটা নিথারের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, যার কারণে নিথার তার উপর খুব রেগে যায়। সে লোকটাকে বলে আমি তোমার সাথে একটা গেম খেলবো, যদি তুমি জিতে যাও তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। লোকটা তাকে বলে আপনি তো বড়, তাহলে আপনিই গেমটা শুরু করুন। আসলে গেমটা ছিল বন্দুক নিয়ে, তাই লোকটা বেশ ভয় পাচ্ছিল, কিন্তু যখনই লোকটা একটু সুযোগ পায় সে নিথারের উপর বন্দুক চালাতে যায়। তবে দেখা যায় বন্দুকে একটাও গুলি ছিল না।
এখন এটা দেখে নিথার আরো রেগে যায়। সে লোকটাকে মারতে গেলে সে বলে, আমি যদি বেঁচে থাকি আমি সারা জীবন আপনার গোলামি করব, তবুও আমাকে মারবেন না, দয়া করুন। তখনই একজন নিথারকে ফোন দেয় আর বলে, আমরা মায়ার খোঁজ পেয়ে গেছি। এই কথা শুনে নিথার অনেক বেশি খুশি হয়ে যায়। সেই খুশিতে সে নাচতে থাকে। এটা দেখে সামনে থাকা লোকটা ভাবে হয়তো এই যাত্রায় সে বেঁচে গেছে, কিন্তু না, নিথার সোজা লোকটাকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে আমাদের সন্ধ্যাকে দেখানো হয়, যাকে বিশাল নামের একজন ছেলে ফোন করে খুব করে সরি বলছিল। আসলে সন্ধ্যার সাথে বিশালের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তাদের সন্ধ্যাকে পছন্দ হয়নি, তাই বিয়েটাও ভেঙে গিয়েছিল। তখন বিশাল সন্ধ্যাকে বলে, যা কিছু হয়েছে আমাদের মধ্যে সবকিছুর জন্য আমাকে ক্ষমা করে দিবেন। সন্ধ্যা বিশালকে বলে, শুধুমাত্র ক্ষমা চাওয়ার জন্য তো আপনি ফোন করেননি। বিশাল বলে, আসলে আপনাকে একটা কথা বলার ছিল। আমার স্ত্রী রাধিকা বিয়ের 1 সপ্তাহ পর আমাদের ঘরে সকল স্বর্ণ গয়না টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। এই কথা শুনে তো সন্ধ্যা আর তার হাসি আটকাতে পারে না। সে বিশালকে বলে, যে মেয়েটার জন্য আপনি আমাকে রিজেক্ট করেছিলেন, এখন সেই মেয়েটাই আপনার সবকিছু চুরি করে নিয়ে গেছে। বিশাল বলে, দেখুন, এটা কোনো হাসার ব্যাপার না। আমি ভেবেছি আপনি পুলিশে আছেন, তাই আপনি হয়তো আমার কোনো সাহায্য করতে পারবেন, তাই আপনাকে কল করেছি। সন্ধ্যা বলে, ঠিক আছে, আমি আপনার সাথে দেখা করব। এরপর আমাদের এসিপি নিতেশকে দেখানো হয়। সন্ধ্যা তাকে ফোন করে বলে, ফ্রডবের ইনভেস্টিগেশনে নতুন একটা জায়গার সন্ধান পেয়েছি, আমাদের এখনই যেতে হবে। নিতেশ বলে, সেটা আমি ডিসাইড করব, তুমি কোথায় যাবে না যাবে সেই সব কিছু। তুমি প্রথমে এসে ভোপাল ইনভেস্টিগেশনের জন্য রিপোর্ট তৈরি করো। সন্ধ্যা তখন বলে, কিন্তু একবার যদি ওই মেয়েটা শহর ছেড়ে চলে যেতে পারে, তাহলে তাকে কিন্তু আর ধরা যাবে না। নিতেশ বলে, আমাদের তো প্রোটোকল মানতেই হবে, কিচ্ছু করার নেই। এই কথা শুনে সন্ধ্যা বলে, ঠিক আছে, আমি অফিসে চলে আসছি, কারণ এরপর যখন মিডিয়ার লোকজন এটা বলবে যে আমরা কিছুই করতে পারি না, তখন সেটার দোষ কিন্তু আমাকে দিবেন না। এই কথা শুনে নিতেশ একটু ভাবে। এরপর সন্ধ্যাকে ইনভেস্টিগেশন করতে দিতে রাজি হয়ে যায়। এদিকে আমাদের নিথারকে দেখানো হয়, যে তার লোকজনদের বলছিল মায়া কখনোই হোটেলে থাকবে না, সে এমন একটা জায়গায় থাকবে যেটা হয়তো শহরের মাঝখানে, এবং সেটা হতে পারে কোনো আশ্রম, মন্দির বা পুরনো বাড়ির মতো কোনো জায়গা। অন্যদিকে আমাদের মায়াকে দেখানো হয়, যে পুরনো একটা বাড়িতে বসেছিল। আসলে লতাই হলো মায়া, লতার আসল নাম মায়া। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন, এটাই হলো সেই মেয়েটা যে বিভিন্ন ধরনের পরিচয় ব্যবহার করে ছেলেদের বিয়ে করে, আর এরপর তাদের পরিবারের সকল টাকা পয়সা, স্বর্ণ গয়না চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। যাক, এরপর আমাদের মায়ার 2 জন সাথীকে দেখানো হয়। একজনের নাম মনোহর দাদা আর অন্যজন হলো মিনা। তারা এখন মায়াকে বলছিল, আমরা এখানে কেন থেমেছি, আমাদের এখান থেকে পালিয়ে যাওয়াটাই ভালো ছিল। মায়া বলে, আসলে ভোপালের পরে এটাই আমার একমাত্র সেফ জায়গা, আমি শিওর। বিশাল এতক্ষণে পুলিশের সবকিছু জানিয়ে দিয়েছে, আর এখন পুলিশ আমাকে খুঁজছে। মনোহর তখন বলে, এ কারণেই তো আমি বলছি আমাদের এখান থেকে এখনই পালিয়ে যাওয়া উচিত। মায়া বলে, এটা অনেক ছোট শহর, এখন আমরা যদি এই জায়গা থেকে কোথাও বের হই, তখন দেখব জায়গায় জায়গায় আমাদের পোস্টার লেগে আছে আর মানুষ আমাদের চিনে ফেলবে। তখন তার সাথে থাকা একজন বলে, তাহলে আমরা এখান থেকে বের হব কখন? মায়া তখন কিছু একটা ভাবনা চিন্তা করতে থাকে। এদিকে আমাদের দেখানো হয় যে একটা হোটেল রুম ভাড়া নিতে আসে সন্ধ্যা, কিন্তু হোটেলের ম্যানেজার তাকে জিজ্ঞেস করে সে এখানে একা কেন এসেছে। সন্ধ্যা তাকে মুখের উপর বলে, তাহলে কি আপনি আমার সাথে থাকবেন? এ কথা শুনে লোকটা কিছু না বলেই সন্ধ্যার আইডি কার্ড দেখতে চায়। সন্ধ্যা লোকটাকে তার আইডি কার্ড দিলে লোকটা যখন দেখে সন্ধ্যা একজন পুলিশ অফিসার, এটা দেখেই তো লোকটা খুব ভয় পেয়ে যায়। এরপর আমাদের ছোট ডন রাঘুকে দেখানো হয়। সে মায়ার ছবি নিয়ে মায়াকে খুঁজছিল। এদিকে আমাদের একটা ধর্মশালা দেখানো হয়। মায়া, মনোহর আর মিনা সেখানেই ছিল। মা তাদের দুজনকে বলে, তোমরা দুজন আগে রেলওয়ে স্টেশনে চলে যাও, আমি একটু পরে আসব। কিন্তু মায়া যখন সেখান থেকে বের হয়, তখনই নিথারের ছোট ভাই রাঘু মায়াকে দেখে ফেলে। সে মায়ার পিছু করতে থাকে। তখন দেখা যায় মায়া একদম সন্ধ্যার সামনে দিয়ে অটোতে করে সেখান থেকে চলে যায়। একটু পরে রাঘু তার গুন্ডাদের নিয়ে মায়ার পিছু করতে করতে তাকে ধরে ফেলে। সে মায়াকে বলে, ভাই বলেছে আপনাকে তার কাছে নিয়ে যেতে। কিন্তু এ কথা শুনেই মায়া রাঘুকে একটা জোরে থাপ্পড় মেরে দেয়। রাঘু তখন মায়ার চুল ধরে ফেলে। সেই সময় সেখানে সন্ধ্যা এসে হাজির। সে এসে বলতে থাকে, এই মেয়েটাকে ছেড়ে দাও। রাঘু তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কে? সন্ধ্যা বলে, এমন ভাবে মারবো যাতে থানায় নিয়ে গেলে আর মারার প্রয়োজন না হয়, তখনই বুঝতে পারবে আমি কে। তবে রঘু তাকে বলে, দেখুন, আপনি এসব থেকে দূরে থাকুন, এটা আমাদের পারিবারিক ব্যাপার। সন্ধ্যা বলে, যদি তোমাদের পারিবারিক ব্যাপার হয়ে থাকতো তাহলে এটা ঘরের মধ্যে সামলানোর চেষ্টা করতে, বাইরে আসতে না। মেয়েটাকে ছেড়ে দাও, না হলে তোমাদের সাথে আমি খারাপ কিছু করে ফেলবো। তারা তখন মায়াকে ছেড়ে দিলে মায়া সন্ধ্যার পেছনে এসে দাঁড়ায়।
রঘু তখন তাকে অপমান করে কথা বলে, যেটা সন্ধ্যার একেবারেই পছন্দ হয় না। তাই সে রঘুর পায়ে গুলি করে দেয়, যার কারণে তার লোকেরা তাকে এখান থেকে নিয়ে চলে যায় আর মায়াকে ছেড়ে দেয়। সন্ধ্যা তখন মায়াকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। মায়া তখন কান্না করতে করতে বলে, ওরা আমার শ্বশুর বাড়ির লোক ছিল, আমাকে প্রতিদিন যৌতুকের জন্য মারধর করত, আমার বাবাকে ফোন করে অপমান করত, এখন তো আমাকে বিক্রি করে দিতে চাইছিল, তাই আমি পালিয়ে এসেছি। সন্ধ্যা তার এই কথাগুলো শুনে বলে, তোমাকে দেখে শিক্ষিত মনে হচ্ছে, তাহলে এইসব কেন সহ্য করো? তুমি যত সহ্য করবে ততই এরা তোমার মাথার উপরে উঠে বসবে। সন্ধ্যা তখন নিজে নিজে বলতে থাকে, মাঝে মাঝে আমার মনে হয় ওই মেয়েটা যা করে সব ভালোই করে। মায়া তখন জিজ্ঞেস করে, আপনি কোন মেয়েটার কথা বলছেন? সন্ধ্যা বলে, আছে একটা মেয়ে যে 20-30টা বিয়ে করে সবার জিনিসপত্র লুট করে নিয়ে যায়। মায়া তখন নাটক করে বলতে থাকে, এরকম কোনো মেয়ে হয় নাকি? মানে সে এমন করছিল যেন তার থেকে ইনোসেন্ট এই পৃথিবীতে আর কেউ নেই। এরপর সন্ধ্যা তাকে ট্যাক্সি ধরিয়ে দেয় আর সাথে তাকে কিছু টাকাও দিয়ে দেয়। মায়া বলতে থাকে, আমার যদি কোনো বোন হতো তাহলে অবশ্যই সে আপনার মতো হতো। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের সন্ধ্যা আর বিশালকে দেখানো হয়। বিশাল সন্ধ্যাকে বলে, আমি বুঝতে পারছি না আমি কোথা থেকে শুরু করব। সন্ধ্যা বলে, কেন? আপনি যেখান থেকে আমাকে ছেড়েছেন সেখান থেকেই শুরু করুন। বিশাল বলে, আসলে আপনি আমার কথাটা বুঝতে পারছেন না, আমরা ছোট শহরের লোক, আমরা এখনো আগের নিয়ম কানুন মেনেই চলি। আমাদের এখানে পরিবারের মানুষই সিদ্ধান্ত নেয় স্ত্রী কেমন হতে হবে। দেখুন, আমি আপনাকে খুব পছন্দ করতাম, কিন্তু আমাদের পরিবারের আর আমার চারপাশের সবার অনেক এক্সপেকটেশনস ছিল, আপনি সেগুলোর মধ্যে পড়েন না, আপনি সবার থেকে আলাদা ছিলেন। সন্ধ্যা তখন জিজ্ঞেস করে, কিভাবে আলাদা? বিশাল বলে, দেখুন, আপনি এমন এক ধরনের মানুষ যে মানুষকে প্রশ্ন করতে জানেন এবং মানুষের প্রশ্নের উত্তরও দিতে জানেন। আপনি কারো উপর ডিপেন্ড থাকতে পছন্দ করেন না, কম্প্রোমাইজ করতে পারেন না, আর বেশিরভাগ ছেলেদেরই এরকম মেয়ে পছন্দ হয় না। সন্ধ্যা বলে, ভালো হয়েছে, আমিও এরকম ছেলে কখনোই পছন্দ করতাম না। আমি আজ পর্যন্ত যত ছেলেদের সাথে দেখা করেছি সবার সাথে একই সমস্যা, নিজেদের যোগ্যতা জানে না, কিন্তু মহিলাদের যোগ্যতা নিয়ে তাদের প্রশ্ন থাকে অনেক। কিন্তু তুমি সবার থেকে আলাদা ছিলে। সত্যি বলতে আমিও বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমার আত্মসম্মানের কথা উঠলে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটাকেও ছাড়তে রাজি আছি। বিশাল বলে, আমি আপনার এই কথাগুলোই খুব পছন্দ করতাম, কিন্তু তখনই আমার জীবনে রাধিকা চলে আসে। সে একদম সংস্কারী, নম্র, ভদ্র ছিল। সে আসতে না আসতেই আমার পুরো পরিবারের উপর জাদু করে নিয়েছিল। মনে হচ্ছিল তাকে ছাড়া আমার পরিবার কিছুই বুঝতে পারছে না, আর আমিও তাকে পছন্দ করতে শুরু করেছিলাম। সন্ধ্যার পর বিশালকে জিজ্ঞেস করে, তুমি তোমার স্ত্রীর নাম রাধিকা বলেছ, তাই তো? বিশাল বলে, হ্যাঁ, আমার কাছে তার একটা ছবিও আছে। বিশাল যখন সন্ধ্যাকে তার রাধিকার ছবি দেখায়, সন্ধ্যা তখন অবাক হয়ে যায়, কারণ তার মনে পড়ে একটু আগে তো সেই মেয়েটাকেই গাড়িতে উঠিয়ে দিয়েছিল, অর্থাৎ রাধিকার কেউ না, সে ওই মায়াই ছিল। এরপর আমাদের একটা রেস্টুরেন্টের দৃশ্য দেখানো হয়, যেখানে রাথি নামের একটা ছেলের জন্মদিন ছিল, তাই সে তার বন্ধুদের সাথে গেম খেলতে থাকে। তখনই সেখানে মায়া হঠাৎ করে তাদের মাঝখানে কথা বলে ওঠে। মায়াকে দেখেই রাথি ফিদা হয়ে যায়, আর মায়া এখানে তার নতুন গেটআপে আসে, একদম মডার্ন সাজে। রাথি মায়াকে তাদের সাথে জয়েন করতে বলে। মায়া প্রথমে একটু মানা করে, কিন্তু এরপর সে রাজি হয়ে যায়। তবে মায়া আবার রাধিকে তার কোনো নাম বলে না। অন্যদিকে আমাদের নিথারকে দেখানো হয়। সে যখন জানতে পারে যে তার ভাইকে একজন মহিলা গুলি করেছে, তার তো প্রচন্ড রাগ উঠে যায়। অন্যদিকে সন্ধ্যাকে দেখানো হয়, যে ইনভেস্টিগেশনের জন্য যাচ্ছিল। তখনই তাকে তার অফিসার ফোন দেয়। অফিসার সন্ধ্যাকে ফোন দিয়ে বলে, আমি তাড়াতাড়ি চাই তুমি এই কেসটা সলভ করো, না হলে আমি অন্য কোনো ভালো অফিসারকে এই কেসটা দিয়ে দিব। এই বলেই সে ফোনটা কেটে দেয়। এরপর সন্ধ্যা গিয়ে রাঘুর লোককে ধরে আর তার কাছ থেকে রাঘুর ঠিকানা নেয়। এরপর সে রাঘুকে অ্যারেস্ট করে নিয়ে আসে। রাঘু সন্ধ্যাকে বারবার বলতে থাকে, তুমি যা করছো তা কিন্তু ঠিক না, আমার ভাই যদি জানতে পারে তাহলে তোমাকে ছাড়বে না। এদিকে আমরা নিথারকে দেখতে পাই। তার লোকেরা বলে সন্ধ্যা রাঘুকে নিয়ে কোথাও একটা চলে গেছে। এই কথা শুনে নিথার খুব অবাক হয়ে যায়। অন্যদিকে আমাদের মায়াকে দেখানো হয়, যে প্ল্যান করে সে এবার ইন্দোরে যাবে আর সেখানে গিয়ে তার নতুন শিকারী খুঁজে নিবে। এদিকে সন্ধ্যা ভাবে মায়া হয়তো ছোট কোনো শহরে যাবে, তাই সে উজান নামের ছোট একটা শহরে গিয়ে প্রতিটা কোনায় কোনায় খোঁজ নেয়, কিন্তু মায়াকে কোথাও পায় না। এরপর আমাদের গাং নামের একজন পুলিশ অফিসারকে দেখানো হয়। সন্ধ্যা তাকে ফোন করে। তখন গাং বলে, আপনি যদি এখানে আসেন তাহলে আমি আপনার অনেক সেবা করতাম। সন্ধ্যা বলে, আপনি তো অন্য কাজে ব্যস্ত থাকেন, আসলে গাঙের বোনের ছেলের বিয়ে, তাই সে ডিউটি ছেড়ে সেখানে গিয়েছে, এই কারণেই মূলত সন্ধ্যা তাকে ফোন করেছে। গাং বলে, আসলে বিয়ে বাড়িতে অনেক কাজ থাকে, সবকিছু একা হাতে সামলানো আমার দুলাভাই আর বোনের পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই আমাকে যেতে হচ্ছে। সন্ধ্যা বলে, কিন্তু এসব তো সাধারণত মেয়ে পক্ষরা করে থাকে। গাং বলে, আসলে আমি এসব কিছু জানি না, শুধু জানি মেয়েটা একা, তার কোনো পরিবার নেই। এই কথা শুনেই সন্ধ্যার একটু খটকা লাগে। সন্ধ্যা ফোন কেটে তার ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে গাঙের দুলাভাই কি করে আর তার নাম কি। ইন্সপেক্টর জানায় তার নাম গুপ্তা আর তার একটা বিজনেস আছে। সন্ধ্যা সিদ্ধান্ত নেয় সেবার গুপ্তার সাথে দেখা করবে। এরপর সন্ধ্যা সেখানে গিয়ে গুপ্তাকে মায়ার ছবি দেখায়।
কিন্তু গুপ্তা বলে, আপনি কি বলতে চাইছেন? আমি কিছুই বুঝতে পারছি না। সন্ধ্যা খুব ইন্টেলিজেন্ট এবং বিউটিফুল একজন মেয়ে। সন্ধ্যা এই কথা শুনে খুবই অবাক হয়ে যায় আর বলে, কিন্তু সন্ধ্যা তো আমার নাম। গুপ্তা বলে, কিন্তু এটা তো খুব সাধারণ একটা ব্যাপার, সন্ধ্যা নামের আরো কেউ থাকতে পারে। সন্ধ্যা তখন বলতে থাকে, কিন্তু এই মেয়েটার নাম মায়া, ও মানুষকে বিয়ে করে ঠকায়। গুপ্তা বলে, আপনি হয়তো এই মেয়েটার সাথে অন্য কাউকে গুলিয়ে ফেলছেন, কারণ সন্ধ্যা খুব ভালো একটা মেয়ে। কিছুদিনের মধ্যেই সে আমার ছেলে রাধির সাথে বিজনেসের অনেক উন্নতি করেছে। সন্ধ্যা তখন বিশাল আর মায়ার একটা ছবি দেখায় আর বলে, এর আগে মায়া এই ছেলেটাকে বিয়ে করে বোকা বানিয়েছে, এখন ওর নেক্সট টার্গেট আপনার ছেলে। এদিকে আমাদের মায়াকে দেখানো হয় যে রাধির সাথে বসে বিজনেস নিয়ে কথা বলছিল। তখন রাধির বাবা তাকে ফোন করে একটা সাইডে আসতে বলে, কারণ সন্ধ্যা তার সাথে কথা বলতে চায়। রাধি সাইডে এলে সন্ধ্যা তাকে সব কথা খুলে বলে আর সাথে এটাও বলে, এই মেয়েটা যদি এখন পালিয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না, তোমার নামে এমন কেস করব যেটা তুমি জন্মেও ভুলতে পারবে না। এই বলে সে ফোন কেটে দেয়। এরপর রাধি মায়াকে নিয়ে একটা জায়গায় যেতে থাকে। মায়া তাকে জিজ্ঞেস করে, তারা কোথায় যাচ্ছে? রাধি বলে, আমার মা আমার জন্য পুজো রেখেছে, সেখানেই যাচ্ছি। পথে রাধির হাবভাব দেখে মায়ের কিছুটা সন্দেহ হয় যে বারবার রাধির ফোন দেখার চেষ্টা করছিল, কিন্তু রাধি তাকে দেখাচ্ছিল না। আর এটাতেই হঠাৎ করে মায়া তার কাছের থেকে ছুরি বের করে আর রাধিকে আঘাত করে, কিন্তু দেখা যায় এই সবকিছু ছিল রাধির প্ল্যান। রাধিকে ঘামতে দেখে মায়া তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? রাধি বলে, তেমন কিছু হয়নি। তখন মায়া বলে, আমার খুব মাথা ব্যথা করছে, আমার কাছে কোনো ওষুধ নেই, প্লিজ আমার জন্য ওষুধ নিয়ে এসো। রাধি তখন তাকে রেখে ওষুধের দোকানে যেতে থাকে। সন্ধ্যা তাকে ফোন করে বলে, এই সবকিছু মায়া নাটক করছে। রাধি বলে, সে এখনো গাড়িতে বসে আছে, সে কিভাবে নাটক করতে পারে? তার এত মাথা ব্যথা করছে, আমি ওষুধ কিনে আবারও গাড়িতে চলে যাব। কিন্তু 1 সেকেন্ডের মধ্যে দেখা যায় মায়া গাড়ি থেকে গায়েব হয়ে যায়। এটা দেখে রাধি নিজেই অবাক হয়ে যায়। এরপর সন্ধ্যা সেখানে এসে রাধিকে অনেকগুলো কথা শোনায়, কারণ সে মায়াকে ধরিয়ে দিতে পারেনি। গুপ্তা এটা শুনে খুব বিরক্ত হয়। সে সন্ধ্যাকে বলে, আপনি আমার ছেলের সাথে এভাবে কথা বলতে পারেন না। কিন্তু সন্ধ্যা এতটাই রেগেছিল যে সে কিছুই বুঝতে পারছিল না। সে গুপ্তাকে একটা থাপ্পড় দিয়ে বলে, আপনার ছেলে তো একটা পাগল, আর আপনিও। একটা ছোট কাজ দিয়েছিলাম, সে সেটাও করতে পারলো না। গুপ্তা তখন রেগে বলে, আমি তোমাকে সাসপেন্ড করিয়ে ছাড়বো। এই বলেই সে সেখান থেকে চলে যায়। দেখা যায় এরপর সন্ধ্যাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। পুলিশ অফিসার সন্ধ্যাকে ফোন করে বলে, অন ডিউটি আপনি যেটা করেছেন সেটার ফল আপনি পেয়ে গেছেন, তাই এখন আমাকে কিছুদিনের জন্য আর ফোন করবেন না। সন্ধ্যারও তখন আর কিচ্ছু বলার থাকে না। অন্যদিকে আমাদের মায়াকে দেখানো হয়। সে তার সাথীদের বলছিল, আজকে আমি ধরাই পড়ে যাচ্ছিলাম, আর একটুর জন্য কোনো মতে বেঁচে গেছি। মনোহর এই কথা শুনে বলে, আমার মনে হয় এখনকার যে পরিস্থিতি, কয়দিন আমাদের একটু শান্ত থাকা উচিত। কিন্তু মায়া বলে, অবশ্যই শান্ত হয়ে যাব, তবে অনেক বড় একটা শিকার ধরা পড়েছে। মিনা জিজ্ঞেস করে, কিন্তু কোথায়? এই কথা শুনে মায়া হাসতে থাকে। অর্থাৎ তার কাছে কোনো একটা প্ল্যান আছে, আর সেই প্ল্যানটা এক্সিকিউট করার পরেই সে শান্ত হওয়ার কথা ভেবে দেখবে। এদিকে আমাদের সন্ধ্যাকে দেখানো হয় যে নিজের বাড়িতে ছিল আর নিজের মতোই রান্না করছিল। তার মা তখন তাকে জিজ্ঞেস করে, সেই কয়দিন কি করবে, কারণ সে তো এখন কয়দিনের জন্য সাসপেন্ড হয়ে আছে। সন্ধ্যা বলে, আমি ঘরে বসে থাকবো না, আমি আমার চাকরিটা আবারও সম্মানের সাথে ফিরে পেতে চাই, আর সেটার জন্য আমাকে আগে ওই মেয়েটাকে ধরতেই হবে। তখনই নিথার সন্ধ্যাকে ফোন করে আর বলে, আপনার সাসপেন্ড হওয়ার কথাটা আমি জানতে পেরেছি, আমার খুবই খারাপ লেগেছে। সন্ধ্যা তখন জিজ্ঞেস করে, তুমি কে? নিথার তার পরিচয় দেয়। সন্ধ্যা বলে, তাহলে তুমিও মায়ের পেছনে পড়ে আছো, তাই তো? নিথার বলে, আপনি তো খুব তাড়াতাড়ি তার আসল নাম জেনে গেছেন, কিন্তু আমার ভাই আপনার কাছে, তাই তাকে ছেড়ে দিন। আমি মায়ের ব্যাপারে অনেক কিছু জানি, আপনি চাইলে আমি সেটা আপনাকে বলতে পারি। সন্ধ্যা তখন বলে, আগে খবর দাও, তারপর আমি তোমার ভাইকে ছাড়ার ব্যাপারে ভাববো। নিথারের পর মায়ার বর্তমান ঠিকানা দেয়। তখনই আমাদের লখনৌ দৃশ্য দেখানো হয়। টিভিতে একটা ব্রেকিং নিউজ দেখানো হচ্ছিল, যেখানে বলা হয় ভারতের অনেক বড় একজন বিজনেসম্যান বান্সিলালের ছেলে এবার দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে গরিব দুঃখীদের ফ্রিতে ট্রিটমেন্ট করা হবে। বিদেশে অনেক হার্ট ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন সে। যাক, এরপরই দেখা যায় সে দেশে ফিরে আসে। তার নাম যতীন, আর সে এখন সিদ্ধান্ত নিয়েছে নিজের দেশের জন্য কিছু করবে, তাই তার দেশে ফিরে আসা। এদিকে আমাদের মায়াকে দেখানো হয় যে সিদ্ধান্ত নেয় সে এবার যতীনকে তার শিকার বানাবে। সে বলে যতীন শুধু নামেই বান্সিলালের উত্তরাধিকারী, কিন্তু তার সব সম্পত্তি দেখাশোনা করে যতীনের বড় ভাই। যতীন বিদেশে পড়াশোনা করতে গিয়েছিল, সেখানে গিয়েই তার একটা মেয়েকে পছন্দ হয়, আর তাকে সে বিয়েও করে নেয়। এরপর দেশে ফিরে এসে তার এনজিও খোলে, তাও আবার তার বাবার টাকায়। এই সব কাজ করতে করতে একদিন তার স্ত্রী মারা গেছে। এরপর দেখা যায় মিনা যতীনের হসপিটালে যায়, আর নার্স শেষে যতীনের রুমে একটা রোগীর ফাইল রেখে আসে যার নাম নিকিতা।
আসলে যতীনের স্ত্রী একটা রোগে মারা গেছে, আর এখন মায়া সেই অসুখের রোগী হয়ে যতীনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, আর তার নিজের নাম দিয়েছে সে নিকিতা। অর্থাৎ এটাই হয়তো ছিল তার সবচেয়ে বড় প্ল্যান। তো যতীন যখন রুমে আসে আর প্রথমেই নিকিতার ফাইল দেখে, তখন তার সাথে সাথে তার নিজের স্ত্রীর অসুস্থতার কথা মনে পড়ে যায়, যাকে সে তার কাজের জন্য কখনো ঠিকমতো সময়ই দিতে পারেনি। তো এরপরই যখন নিকিতা রুমে আসে, তখন যতীন শুধু তার দিকেই অবাক হয়ে তাকিয়ে থাকে। যতীন তাকে জিজ্ঞেস করে, আপনি কি অসুস্থ? নিকিতা বলে হ্যাঁ। এরপর নিকিতা যতীনকে একটা কাগজ দেয় আর বলে, আমি যখন সুস্থ হয়ে যাব তখন আমি ধীরে ধীরে আপনার সব টাকা শোধ করে দিব। যতীন বলে, দেখুন, আপনাদের টাকা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা ভেবে নিন এটা আমি কোনো এনজিওকে দিচ্ছি। আপনি জানেন আমার স্ত্রীর একই অসুখ ছিল, আর তার নামও নিকিতা ছিল। এ কথা শুনেই তো মায়ার অ্যাক্টিং শুরু হয়ে যায়। সে এবার নিজের ফাইল উঠিয়ে বলতে থাকে, আমি এখানে নিজের চিকিৎসা করাবো না। যতীন তখন অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, কেন? তখন সে বলে, কারণ আপনি আমাদের দয়া দেখিয়ে চিকিৎসা করবেন, এটা আমি সহ্য করতে পারবো না। আমি কারো দয়া চাই না। আর আপনি হয়তো আমাদের ভিখারি ভাবেন, তাই হয়তো আমাদের থেকে টাকা নিবেন না। আপনি আপনার স্ত্রীর কথা আমার সাথে মেলাচ্ছেন। এটা করে তো আপনি আপনার স্ত্রীকেও ছোট করছেন। দেখুন, সবার জীবনে একটা না একটা দুঃখ থাকে। আমার বোনের দুঃখ হচ্ছে সে প্রতিদিন তার চোখের সামনে আমাকে মরতে দেখে, আর আমার দুঃখ হচ্ছে আমি প্রতিদিন ভাবি আমার মরে যাওয়ার পর আমার বোনটা একা একা কি করবে। এসব বলে ইমোশনাল ড্রামা করে মায়া সেখান থেকে চলে যায়। এরপরই আমাদের মানালির দৃশ্য দেখানো হয়। দেখা যায় সন্ধ্যা একজন বয়স্ক লোকের সাথে দেখা করতে আসে, আর এখানে সে ওই লোকের সাথে অনেকক্ষণ কথা বলে। অন্যদিকে আমাদের মায়াকে দেখানো হয়। দেখা যায় যতীন তার সাথে দেখা করতে আসে আর বলে, আমি একটু আগে আপনাকে যা বলেছি সবকিছু ভুলে যান। সবকিছুর জন্য আমি খুব দুঃখিত। আমি আসলে কথাগুলো এভাবে বলতে চাইনি। আমি ভাবিনি আপনি এতটা কষ্ট পাবেন। মায়া বলে, কোনো সমস্যা নেই, আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি প্রথমে একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি, তাই কিছু মনে করবেন না। এরপর যতীনের হাবভাব দেখে বোঝা যায় সে মায়ার জালে ফেসে গেছে। এরপর থেকে যতীন মায়ার অনেক খেয়াল রাখতে থাকে। সে মায়ার চিকিৎসার সকল টাকা পয়সা দিতে থাকে। এভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। এর মধ্যে একদিন মিনা যতীনকে ফোন করে আর বলে, নিকিতা দিদি হঠাৎ করেই অজ্ঞান হয়ে গেছে। তাকে আমরা আমাদের পাশের হসপিটালে ভর্তি করিয়েছি। অন্য কোনো হসপিটালে নিতে পারছি না, কারণ অ্যাম্বুলেন্স নেই। ওনারা চিকিৎসাও শুরু করছে না, বলছে 4 লাখ টাকা লাগবে। আমার কাছে তো এত টাকা নেই, আমি জানি না আমি কি করব। যতীন এসব শুনে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি। যতীন এরপর তাড়াতাড়ি সেখানে টাকা নিয়ে চলে আসে। তখন মিনা সেই টাকাগুলো নিজের কাছে রাখে আর যতীনকে নিকিতার সাথে দেখা করতে বলে। যতীন সেখানে গেলে ডাক্তার এসে তাকে সেখান থেকে বের করে দেয়। অন্যদিকে মিনা সেই টাকাগুলো নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। আসলে সেই ডাক্তার অন্য কেউ ছিল না, সন্ধ্যা ছিল। সন্ধ্যা মায়াকে বলে, তোমার অনেক নাটক হয়ে গেছে, এখন তুমি উঠে যাও। মায়া তখন সেখান থেকে কোনো মতে পালানোর চেষ্টা করে, কিন্তু সন্ধ্যা তো তাকে পালাতে দেয় না। সে বলে, তোমার চক্করে আমার কতগুলো টাকা গিয়েছে, আর আমি সাসপেন্ডও হয়েছি। তোমাকে আমি ছাড়বো না। মায়া জিজ্ঞেস করে, আপনি সাসপেন্ড কেন হয়েছেন? সন্ধ্যা বলে, রাথি আছে না, ওর বাবাকে একটা থাপ্পড় মেরেছিলাম। মায়া তো এই কথা শুনে খুব খুশি হয়ে যায়। সন্ধ্যা তখন মায়াকে বলে, আমি এখন ডিউটিতে নেই, তাই গুলির হিসাব দিতে হবে না। তাই আমি যা খুশি তাই করতে পারি। তাই বেশি ঝামেলা না করে চুপচাপ আমার সাথে আসো, নাহলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। তবে তখনই সেখানে নিথার চলে আসে। নিথারকে দেখেই মায়া চিনতে পারে। নিথার বলে, আমি খুব খুশি হয়েছি, তুমি আমাকে এখনো ভুলে যাওনি। তবে একটা কথা, তুমি সন্ধ্যার বিয়ে কেন ভেঙেছ? মায়া বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। নিথার বলতে থাকে, তোমার 18 নম্বর বিয়ে বিশালের সাথে হয়েছিল, তাই না? সন্ধ্যার সাথে বিশালের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার মাঝখানে তুমি চলে এসেছো। মায়া তখন সন্ধ্যার সামনে তার উপর হাসতে থাকে, কিন্তু তখনই নিথার মায়াকে তার কাছে নিয়ে আসে আর বলে, আমি ততদিন পর্যন্ত মায়াকে আমার সাথে রাখবো যতদিন না আপনি আমার ভাইকে ছেড়ে দিচ্ছেন। সে সন্ধ্যাকে আরো বলতে থাকে, আপনি আমার ভাইকে ছেড়ে দিবেন আর আমি আপনাকে মায়া দিয়ে দিব। এই বলে সে মায়াকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর সন্ধ্যা কিছুই করতে পারে না। তখনই সেখানে যতীন আসে আর জিজ্ঞেস করে, নিকিতা কোথায়? এই কথা শুনেই সন্ধ্যা বুঝে যায় এটা মায়ার নতুন টার্গেট। সে যতীনকে এবার সব কথা খুলে বলে, আর এই সব শোনার পর তো যতীনের মাথায় হাত। তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একদিন নিথারকে পুলিশ ধরে নিয়েছিল, কিন্তু মাঝ রাস্তা থেকে মায়া তাকে বাঁচিয়ে নেয়। মায়া নিথারের সাথেই ছিল, কিন্তু নিথার মায়াকে পালিয়ে যেতে বলে, আর নিজে মায়ার কারণে পুলিশের হাতে ধরা খায়। এরপর সে অনেক মাস জেলে থাকে, কিন্তু তার লোকেরা এসে তাকে জানায় তারা মায়ার কোনো খোঁজ খবর পায়নি। আর তখন থেকেই সে মায়াকে পাগলের মতো খুঁজে যাচ্ছে। কাহিনী বর্তমানে আসে। মায়া আর নিথার গাড়িতে ছিল।
নিথার তো খুব খুশি হচ্ছিল, কারণ সে অবশেষে মায়াকে পেয়ে গেছে। অন্যদিকে মনোহর আর মিনাকে দেখানো হয়। মনোহর বলে সবকিছু তো ঠিক ছিল, মাঝখান দিয়ে ইন্সপেক্টর সন্ধ্যা আর নিথার কিভাবে এসে পড়লো কিছুই তো বুঝতে পারছি না। এরপর সে বলে তুমি দেখে নিও মিনা, এই নিথার মায়ার বাঁধনে আমাদের থেকে অনেকগুলো টাকা চাইবে। এদিকে আমাদের নিথার আর মায়াকে দেখানো হয়। মায়া চুপচাপ সোফায় শুয়েছিল, কিছু একটা ভাবছিল। নিথার তখন তাকে বলে তুমি কি জানো তুমি আমায় অনেক দুঃখ দিয়েছো। আমি কখনো ভাবিনি তুমি আমার সাথে এত বড় একটা গেম খেলবে, আমাকে এভাবে ধোকা দিবে। মায়া বলে মানুষকে বোকা বানানোর এই গেমে কখনোই মন থেকে ভাবলে হয় না, তুমি তো আমাকে এটাই শিখিয়েছিলে, তাই আমিও একই কাজ করেছিলাম। নিথার বলতে থাকে আমি তোমাকে শিখিয়েছিলাম তাই তুমি আমাকে বোকা বানিয়েছ। আমি তো শিখিয়েছিলাম, কিন্তু আমি এটা বলিনি যে আমার উপরে এটা অ্যাপ্লাই করো। আমি ভেবেছিলাম আমরা দুজন খুব ভালো দম্পতি হব, আমাদের বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, কিন্তু তোমার মনে তো অন্য কিছুই ছিল। মায়া বলে তোমার এই কথাগুলোর কারণেই আমি পালিয়ে গিয়েছিলাম, কারণ এসব কথা আমার কাছে একেবারে বিরক্তিকর লাগে। এদিকে আমাদের সন্ধ্যাকে দেখানো হয়, সে একটা জায়গায় একা একা দাঁড়িয়েছিল। তখনই সেখানে সিনিয়র ইন্সপেক্টর রাজনেশ কুমার আসে। সন্ধ্যা আর রাজনেশকে দেখে বোঝাই যায় যে তাদের মধ্যে অন্য কিছু ছিল। রাজনেশ সন্ধ্যাকে বলে তুমি তো এখনো বিয়ে করনি, তাহলে আমাদের মধ্যে কি কিছু হতে পারে? সন্ধ্যা বলে সেটা অতীতের কথা ছিল, এখন সবকিছু ভুলে যাও। এরপর রাজনেশ সন্ধ্যাকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। সন্ধ্যা তখন সবকিছু খুলে বলে যে তার সাথে এতদিন কি কি হয়েছে। রাজনেশ বলে আমি অফিসিয়ালি তোমার কোনো সাহায্য করতে পারবো না, কারণ তুমি সাসপেন্ড আছো। সন্ধ্যা বলে আমি জানি তুমি টাকা ছাড়া কোনো কাজ করো না, কিন্তু একটা কথা মনে রেখো, নিথারের অনেক টাকা পয়সা আছে। তুমি আমার সাথে কাজ করো আর মায়াকে আমার হাতে তুলে দাও, আর সব টাকা পয়সা তোমার হয়ে যাবে তখন। রাজনেশ এই কথা শুনে রাজি হয়ে যায়। এরপর আমাদের মায়াকে দেখানো হয়। নিথার তাকে বলে কিছুদিন আগে আমার একটা লোক আমার থেকে 10 লাখ টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, আমি তখন তার কিডনি বিক্রি করে সেই টাকা উদ্ধার করেছিলাম। তোমার মনে আছে তোমার একটা কাকা আছে যে ছোটবেলায় তোমার সাথে খারাপ ব্যবহার করত? আমি এমন এক ব্যবস্থা করেছি যে সে আর কখনোই বাবা হতে পারবে না। আমি তোমাকে এতটা ভালোবাসি, কিন্তু তুমি কখনোই আমার ভালোবাসার মূল্য দিতে পারো না। এই বলে সে হঠাৎ করে অনেক হিংস্র হয়ে ওঠে। এটা দেখে মায়া তো খুব ভয় পেয়ে যায়। সে নিথারের পায়ে পড়ে বলে তুমি যা বলবে আমি তাই করব, আমিও মানুষ, আমারও ভুল হয়ে গেছে, আর কখনোই ভুল করব না। নিথার বলতে থাকে তোমাকে খুঁজতে আমার 25 লাখ টাকা খরচ হয়েছে, আমাকে 25 লাখ টাকা দিয়ে দাও, এরপর এই শহরের আশেপাশেও আসবে না। মায়াও বলে ঠিক আছে আমি তোমার টাকা দিয়ে দিব, কিন্তু একবার আমার বাবাকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসে বর্ডারটা পার করিয়ে দাও। নিথার বলে তুমি এসব কি বলছো? আমার লোকেরা মানালি গিয়েছিল আর তারা বলেছে তুমি নাকি তোমার বাবাকে অনেক আগেই সেখান থেকে নিয়ে এসেছো। মায়া বলে আমি সত্যি বলছি, আমি সেখানে যাইনি, তুমি তাদের ফোন করে জিজ্ঞেস করতে পারো। এরপর সে সেই অনাথ আশ্রমে ফোন করে। তারা মায়াকে একটা নাম্বার দেয়। মায়া সেই নাম্বারে ফোন দিলে সন্ধ্যা ফোন ধরে, অর্থাৎ সন্ধ্যা মানালি গিয়ে যে বুড়ো লোকটির সাথে কথা বলছিল সে আর কেউ না, মায়ার বাবা ছিল। সন্ধ্যার কণ্ঠ শুনে মায়া খুব অবাক হয়। সন্ধ্যা তখন তাকে বলে তোমার বাবা তোমাকে খুব মিস করছে, তাহলে চলে আসো। মায়া বলে তুমি তো জানো আমি আসতে পারবো না, নিথার আমাকে ছাড়বে না। নিথার তখন বলে এইসব কথা না বলে তুমি সন্ধ্যাকে আমাদের লোকেশন পাঠিয়ে দাও। মায়া বলে আমাদের লোকেশন পাঠানোর কোনো দরকার নেই, ওর কাছেও নাম্বার আছে, সে নিজে লোকেশন বের করতে পারবে। এরপর রাজনেশ যখন আবারও চেষ্টা করে দেখে তখন নিথারের ফোনটা বন্ধ আসে, তাই সে এবার তার সকল নেটওয়ার্ক লাগিয়ে দেয় যাতে তাদের ধরতে পারে। আর অন্যদিকে আমাদের নিথারকে দেখানো হয়, সে মায়াকে নিয়ে অন্য একটা জায়গায় চলে আসে। নিথার আগে জিজ্ঞেস করে মায়া তাকে 25 লাখ টাকা কখন দিবে। মায়া বলে সেটার জন্য আমাকে মিনাকে ফোন দিতে হবে। তো মিনাকে ফোন দিলে মিনা নিথারকে চিনে ফেলে। নিথার বলে আমার পাশে তোমার মায়া দিদি বসে আছে, এখন সে তোমাকে যা যা করতে বলবে তুমি তাই করবে, ঠিক আছে? এরপর নিথার মায়াকে ফোন দেয়। মায়া জিজ্ঞেস করে মিনা তোমার কাছে এখন আপাতত কত টাকা আছে? মিনা বলে যতীনের থেকে যেই 4 লাখ টাকা নিয়েছি সেগুলো আছে। মায়া বলে আমার যেই ব্যাগটা আছে ওইখানে কৃষ্ণা জুয়েলারের নাম্বার আছে, তাদের কাছে ফোন করো আর বলো মায়া আর্জেন্টলি 20 লাখ টাকা চেয়েছে, বুঝতে পেরেছ? মিনা এরপর জিজ্ঞেস করে আচ্ছা, কিন্তু এরপর আমি টাকা নিয়ে আসবো কোথায়? নিথার বলে সেটা আমি বলে দিব, আগে টাকাটা তো জোগাড় করো, তারপর দেখা যাবে। এরপর দেখা যায় মিনা তখন ঠিকই সেই টাকাটা নেয় আর নিথারের কাছে চলে আসে, কিন্তু নিথার তখন টাকাগুলো গুনে দেখতে থাকে আর দেখে যে এখানে তো মাত্র 4-5 লাখ টাকা আছে। এটা দেখেই তো তার খুব রাগ উঠে যায়, সে মিনাকে একটা কষে থাপ্পড় মেরে দেয়। মায়া এটা দেখে খুব রেগে যায় আর বলে তুমি এরকম করছো কেন, টাকা আসতে একটু দেরি হবে। তখনই দেখা যায় রাজনেশ সেখানে চলে আসে। নিথার তখন তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি কে? তখনই সেখানে সন্ধ্যারও এন্ট্রি হয়। এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মায়া যখন মিনাকে তার ব্যাগ থেকে কৃষ্ণা জুয়েলার্সের ঠিকানা বের করতে বলেছিল তখন মিনাও নাম্বার বের করেছিল ঠিকই, কিন্তু মায়ার ব্যাগে আসলে যে নাম্বারটা ছিল সেটা ছিল সন্ধ্যার নাম্বার। মিনা সন্ধ্যাকে ফোন করে মায়ার ঠিকানা দিয়েছিল আর বর্তমানে সন্ধ্যা নিথারকে বলে
আমার তোমাকে দিয়ে কোনো কাজ নেই, তাই তুমি আমার আর মায়ার সামনে থেকে সরে যাও, আমি মায়াকে নিতে এসেছি। নিথার বলে, কিন্তু আমার ভাই তোমার কাছে। সন্ধ্যা তখন তার একজন লোককে দেখিয়ে বলে, তোমার ভাই হসপিটালে বসে কান্না করছিল, কিন্তু এই লোকটা তোমার ভাইকে তার একটা কম্পাউন্ডে রেখেছে, যেখানে তোমার ভাইয়ের চিকিৎসা আরো খারাপভাবে হচ্ছিল। আমি তোমার ভাইকে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছি। এই কথা শুনে নিথার অবাক হয়ে যায়। সে তখন লোকটাকে আচ্ছা মতো মারতে থাকে। লোকটা তখন নিথারকে বলে, দাদা, এই মেয়েটা আমাদের নিজেদের মধ্যে লড়াই করাতে চায়, তাই তো এসব আজে বাজে কথা বলছে। কিন্তু নিথার তো তার কোনো কথা বিশ্বাস করে না। সে লোকটাকে তখনই গুলি করে মেরে ফেলে, আর এরপর সেখানে অনেক গোলাগুলি শুরু হয়ে যায়। এরই মাঝখানে নিথার সন্ধ্যাকেও একটা গুলি করে দেয়। সন্ধ্যার সাথে সাথে মাটিতে পড়ে যায়, আর তখনই পেছন থেকে মায়া নিথারকে গুলি করে দেয়। এরপর দেখা যায় সন্ধ্যা ব্যথায় কাতরাচ্ছে, আর সেই সময় মায়া তাদের বাঁচানোর চেষ্টা করতে থাকে। এরপর আমাদের ব্রেকিং নিউজ দেখানো হয়, যেখানে বলা হচ্ছিল কুখ্যাত অপরাধী নিথারকে পুলিশ ধরে ফেলেছে, আর এই ঘটনাতে সবথেকে বেশি সম্মান পেয়েছে সন্ধ্যা, তাই তাকে এখন প্রমোশন দিয়ে সম্মানের সাথে চাকরিতে ফিরিয়ে আনা হয়েছে। এরপর দেখা যায় মায়া তার বাবার সাথে দেখা করতে সে অনাথ আশ্রমে যায়। তখন সেখানে সন্ধ্যাও চলে আসে। মায়া এটা দেখে বলে, সবাই খুব ভালো করেই জানে আমি মারা গেছি, কিন্তু তুমি কিভাবে বুঝলে যে আমি এখনো বেঁচে আছি? সন্ধ্যা বলে, কারণ তোমার জায়গায় মিনা মারা গেছে, তুমি না। মায়া বলে, নিথার সবসময় সত্যি কথা বলতো, যে তুমি সবসময় আমার থেকে 2 হাত আগে ভাবনা চিন্তা করো, তোমাকে দেখলে আমার খুব জেলাস ফিল হয়। সন্ধ্যা তখন বলে, আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি, তাই কোনো পুরুষ যদি আমাকে নিজের চাকরি বা এত সম্মান নিয়ে খারাপ কথা বলে তখন আমার খুব খারাপ লাগে। কিন্তু তুমি তো ভালো মেয়ে, সুন্দর দেখতে, আর পড়ালেখাও জানো, তাহলে তুমি কেন এই কাজগুলো করো? তুমি তো একটা সুন্দর জীবন পেতে পারো। মায়া বলে, তুমি আমার ব্যাপারে কি জানো? আমি যখন পড়াশোনা করছিলাম তখন কিছু জানোয়ার আমার দিকে খারাপ দৃষ্টি দিত, আর যখন থেকে আমি তাদের আসল দুর্বলতা বুঝতে পেরেছি তখন থেকে আমি তাদের এইভাবেই বোকা বানাই। সন্ধ্যার পর বলতে থাকে, আচ্ছা, তুমি যাদের লুট করেছো তারা কি তোমার কোনো ক্ষতি করেছে? মায়া বলে, না। সন্ধ্যা তখন বলে, মানছি অন্য কেউ তোমার ক্ষতি করেছে, তার মানে এই না যে সব ছেলেরা খারাপ। চুরি করাটা তোমার সিদ্ধান্ত ছিল। যেমন আমার বাবা যখন ছোটবেলায় আমাদের ছেড়ে চলে গিয়েছিল, আমার কাছে 2টা অপশন ছিল, সম্মান নিয়ে বেঁচে থাকা আর না হলে শুধু বেঁচে থাকা। আমি এরপর পড়াশোনা করেছি, সবার সাথে লড়াই করেছি, অনেক সময় ভেঙেও পড়েছি, কিন্তু আমি কখনো হার মানিনি। আর আমি এই সম্মানটা আজ অর্জনও করতে পেরেছি, যেটা এখন তুমি তোমার সামনে দেখতে পাচ্ছ। কারণ এই সবকিছু আমার নিজের সিদ্ধান্ত ছিল। কিন্তু হ্যাঁ, তুমি একটা সিদ্ধান্ত ভালো নিয়েছ। ধন্যবাদ মায়া, আমাকে সেদিন বাঁচানোর জন্য। এরপর মায়া জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি কিভাবে জানলে যে আজকের দিনে আমি এখানে আসব? কারণ আমি তো অনেকদিন ধরে এখানে আসিনি। সন্ধ্যা বলে, আমি জানতাম, কারণ আজকে তোমার জন্মদিন, আজকে তুমি তোমার বাবার সাথে দেখা করতে আসবেই আসবে। এরপরই মায়া তার সকল জিনিসপত্র সন্ধ্যাকে দিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। সন্ধ্যা তখন মনে মনে বলে, আমি আজকে মায়ের সাথে দেখা করিনি, আমি দেখা করেছি একটা বোনের সাথে, একটা মেয়ের সাথে, আর হয়তো কোনো একটা বউয়ের সাথে। যাক, এরপরই সন্ধ্যা বাড়িতে এসে ব্যাগ খুলে দেখে যেটা মায়া তাকে দিয়েছে, কিন্তু সেখানে তো সব জাল টাকা আছে। এটা দেখেই সে হাসতে থাকে আর বুঝতে পারে এই মায়া হয়তো কখনোই শুধরাবার নয়। আর এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।